এবার বনোয়ারি আর গোপনে রহিল না। এবার সে নীলকণ্ঠকে স্পষ্টই জানাইয়া দিল যে যেমন করিয়া হোক মধুকে উচ্ছেদ হইতে সে দিবে না। প্রথমত মধুর দেনা সে নিজে হইতে সমস্ত শোধ করিয়া দিল। তারপরে আর কোন উপায় না দেখিয়া সে নিজে গিয়া ম্যাজিস্ট্রেটকে জানাইয়া আসিল যে নীলকণ্ঠ অন্যায় করিয়া মধুকে বিপদে ফেলিবার উদ্যোগ করিতেছে। হিতৈষীরা বনোয়ারিকে সকলেই বুঝাইল যেরূপ কাণ্ড ঘটিতেছে তাহাতে কোন দিন মনোহর তাহাকে ত্যাগ করিবে। ত্যাগ করিতে গেলে যে সব উৎপাত পোহাইতে হয় তাহা যদি না থাকিত তবে এতদিনে মনোহর তাহাকে বিদায় করিয়া দিত। কিন্তু বনোয়ারির মা আছেন এবং আত্মীয় স্বজনের নানা লোকের নানা প্রকার মত এই লইয়া একটা গোলমাল বাঁধাইয়া তুলিতে তিনি অত্যন্ত অনিচ্ছুক বলিয়াই এখনো মনোহর চুপ করিয়া আছেন। এমনই হইতে হইতে একদিন সকালে হঠাৎ দেখা গেল মধুর ঘরের তালা বন্ধ। রাতারাতি সে যে কোথায় গিয়াছে তাহার খবর নাই। ব্যাপারটা নিতান্ত অশোভন হইতেছে দেখিয়া নীলকণ্ঠ জমিদার সরকার হইতে টাকা দিয়া তাহাকে সপরিবারে কাশী পাঠাইয়া দিয়াছে। পুলিশ তাহা জানে, এজন্য কোনো গোলমাল হইল না। অথচ নীলকণ্ঠ কৌশলে গুজব রটাইয়া দিল যে মধুকে তাহার স্ত্রী পুত্র কন্যা সমেত অমাবস্যা রাত্রে কালীর কাছে বলি দিয়া মৃতদেহগুলি ছালায় পুড়িয়া মাঝগঙ্গায় ডুবাইয়া দেওয়া হইয়াছে। ভয় সকলের শরীর শিহরিয়া উঠিল এবং নীলকণ্ঠের প্রতি জনসাধারণের শ্রদ্ধা পূর্বের চেয়ে অনেক পরিমাণে বাড়িয়া গেল। বনোয়ারি যাহা লইয়া মাতিয়াছিল উপস্থিত মতো তাহার শান্তি হইল, কিন্তু সংসারটি তাহার কাছে আর পূর্বের মতো রহিল না। বংশীকে একদিন বনোয়ারি অত্যন্ত ভালোবাসিত, আজ দেখিল বংশী তাহার কেহ নহে, সে হালদার গোষ্ঠী। আর তাহার কিরণ, যাহার ধ্যান রোগটি যৌবনারম্ভের পূর্ব হইতেই ক্রমে ক্রমে তাহার হৃদয়ের লতা বিতানটিকে জড়াইয়া জড়াইয়া আচ্ছন্ন করিয়া রহিয়াছে, সেও সম্পূর্ণ তাহার নহে, সেও হালদার গোষ্ঠীর। একদিন ছিল যখন নীলকণ্ঠের ফরমাসি গড়া গহনা তাহার এই হৃদয় বিহারিণী কিরণের গায়ে ঠিকমতো মানাইত না বলিয়া বনোয়ারি খুঁতখুঁত করিত। আজ দেখিল কালিদাস হইতে আরম্ভ করিয়া অমরু ও চৌর কবির যে সমস্ত কবিতার সোহাগে সে প্রেয়সীকে মণ্ডিত করিয়া আসিয়াছে, আজ তাহাই হালদার গোষ্ঠীর বড় বউকে কিছুতেই মানাইতেছে না। হায় রে, বসন্তের হাওয়া তবু বহে, রাত্রে শ্রাবণের বর্ষণ তবু মুখরিত হইয়া ওঠে এবং অতৃপ্ত প্রেমের বেদনা শূন্য হৃদয়ের পথে পথে কাঁদিয়া কাঁদিয়া বেড়ায়। প্রেমের নিবিড়তায় সকলের তো প্রয়োজন নাই। সংসারের ছোট কণকের মাপের বাধা বরাদ্দে অধিকাংশ লোকের বেশ চলিয়া যায়। সেই পরিমিত ব্যবস্থায় বৃহৎ সংসারে কোনো উৎপাত ঘটে না, কিন্তু এক একজনের ইহাতে কুলায় না। তাহারা অজাত পক্ষী শাবকের মতো কেবলমাত্র ডিমের ভিতরকার সংকীর্ণ খাদ্য রসটুকু লইয়া বাঁচে না। তাহারা ডিম ভাঙিয়া বাহির হইয়াছে, নিজের শক্তিতে খাদ্য আহরণের বৃহৎ ক্ষেত্র তাহাদের চাই। বনোয়ারি সেই ক্ষুধা লইয়া জন্মিয়াছে। নিজের প্রেমকে নিজের পৌরুষের দ্বারা সার্থক করিবার জন্য তাহার চিত্ত উৎসুক, কিন্তু যেদিকেই সে ছুটিতে চায় সেদিকেই হালদার গোষ্ঠীর পাকা ভিত। নড়িতে গেলেই তাহার মাথা ঠুকিয়া যায়। দিন আবার পূর্বের মতো কাটিতে লাগিল। আগের চেয়ে বনোয়ারি শিকারে বেশি মন দিয়াছে। ইহা ছাড়া বাহিরের দিক হইতে তাহার জীবনে আর বিশেষ কিছু পরিবর্তন দেখা গেল না। অন্তঃপুরে সে আহার করিতে যায়, আহারের পর স্ত্রীর সঙ্গে যথা পরিমাণে বাক্যালাপও হয়। মধুকৈবর্তকে কিরণ আজও ক্ষমা করে নাই, কেননা এই পরিবারে তাহার স্বামী যে আপন প্রতিষ্ঠা হারাইয়াছে তাহার মূল কারণ মধু। এই জন্য ক্ষণে ক্ষণে কেমন করিয়া সেই মধুর কথা অত্যন্ত তীব্র হইয়া কিরণের মুখে আসিয়া পড়ে। মধুর যে হাড়ে হাড়ে বজ্জাতি, সে যে শয়তানের অগ্রগণ্য এবং মধুকে দয়া করাটা যে নিতান্তই একটা ঠকা, একথা বারবার বিস্তারিত করিয়াও কিছুতে তাহার শান্তি হয় না। বনোয়ারি প্রথম দুই একদিন প্রতিবাদের চেষ্টা করিয়া কিরণের উত্তেজনা প্রবল করিয়া তুলিয়াছিল, তাহার পর হইতে সে কিছুমাত্র প্রতিবাদ করে না। এমনি করিয়া বনোয়ারি তাহার নিয়মিত গৃহধর্ম রক্ষা করিতেছে। কিরণ ইহাতে কোন অভাব অসম্পূর্ণতা অনুভব করে না, কিন্তু ভিতরে ভিতরে বনোয়ারির জীবনটা বিবর্ণ বিরস এবং চির অভুক্ত। এমন সময় জানা গেল বাড়ির ছোট বউ বংশীর স্ত্রী গর্ভিণী। সমস্ত পরিবার আশায় উৎফুল্ল হইয়া উঠিল। কিরণের দ্বারা এই মহৎ বংশের প্রতি যে কর্তব্যের ত্রুটি হইয়াছিল এতদিন পরে তাহা পূরণের সম্ভাবনা দেখা যাইতেছে। এখন ষষ্ঠীর কৃপায় কন্যা না হইয়া পুত্র হইলে রক্ষা। পুত্রই জন্মিল। ছোটবাবু কলেজের পরীক্ষাতে উত্তীর্ণ, বংশের পরীক্ষাতেও প্রথম মার্ক পাইল। তাহার আদর উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছিল। এখন তাহার আদরের সীমা রহিল না। সকলে মিলিয়া
এই ছেলেটিকে লইয়া পড়িল। কিরণ তো তাহাকে এক মুহূর্ত কোল হইতে নামাইতে চায় না। তাহার এমন অবস্থা যে মধু কৈবর্তের স্বভাবের কুটিলতার কথাও সে প্রায় বিস্মৃত হইবার জো হইল। বনোয়ারির ছেলে ভালোবাসা অত্যন্ত প্রবল। যাহা কিছু ছোট, অক্ষম, সুকুমার, তাহার প্রতি তাহার গভীর স্নেহ এবং করুণা। সকল মানুষেরই প্রকৃতির মধ্যে বিধাতা এমন একটা কিছু দেন যাহা তাহার প্রকৃতি বিরুদ্ধ, নহিলে বনোয়ারি যে কেমন করিয়া পাখি শিকার করিতে পারে বোঝা যায় না। কিরণের কোলে একটি শিশুর উদয় দেখিবে, এই ইচ্ছা বনোয়ারির মনে বহুকাল হইতে অতৃপ্ত হইয়া আছে। এই জন্য বংশের ছেলে হইলে প্রথমটা তাহার মনে একটু ঈর্ষার বেদনা জন্মিয়াছিল, কিন্তু সেটাকে দূর করিয়া দিতে তাহার বিলম্ব হয় নাই। এই শিশুটিকে বনোয়ারি খুবই ভালোবাসিতে পারিত, কিন্তু ব্যাঘাতের কারণ হইল এই যে যতদিন যাইতে লাগিল কিরণ তাহাকে লইয়া অত্যন্ত বেশি ব্যাপৃত হইয়া পড়িল। স্ত্রীর সঙ্গে বনোয়ারির মিলনে বিস্তর ফাঁক পড়িতে লাগিল। বনোয়ারি স্পষ্টই বুঝিতে পারিল এতদিন পরে কিরণ এমন একটা কিছু পাইয়াছে যাহা তাহার হৃদয়কে সত্য সত্যই পূর্ণ করিতে পারে। বনোয়ারি যেন তাহার স্ত্রীর হৃদয়হর্মের একজন ভাড়াটে। যতদিন বাড়ির কর্তা অনুপস্থিত ছিল ততদিন সমস্ত বাড়িটা সে ভোগ করিত, কেউ বাধা দিত না। এখন গৃহস্বামী আসিয়াছে, তাই ভাড়াটি সব ছাড়িয়া তাহার কোণের ঘরটি মাত্র দখল করিতে অধিকারী। কিরণ স্নেহে যে কতদূর তন্ময় হইতে পারে, তার আত্মবিসর্জনের শক্তি যে কত প্রবল, তাহা বনোয়ারি যখন দেখিল তখন তাহার মন মাথা নাড়িয়া বলিল, এই হৃদয়কে আমি তো জাগাইতে পারি নাই, অথচ আমার যাহা সাধ্য তাহা তো করিয়াছি। শুধু তাই নয়, এই ছেলেটির সূত্রে বংশীর ঘরে যেন কিরণের কাছে বেশি আপন হইয়া উঠিয়াছে। তাহার সমস্ত মন্ত্রণা আলোচনা বংশীর সঙ্গেই ভালো করিয়া জমে। সেই সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম শরীর, রস রক্তহীন ক্ষীণজীবী ভীরু মানুষটার প্রতি বনোয়ারির অবজ্ঞা ক্রমেই গভীরতর হইতেছিল। সংসারের সকল লোকে তাহাকে বনোয়ারির চেয়ে সকল বিষয়ে যোগ্য বলিয়া মনে করে, তাহা বনোয়ারির সহিয়াছে। কিন্তু আজ সে যখন বারবার দেখিল মানুষ হিসাবে তাহার স্ত্রীর কাছে বংশীর মূল্য বেশি, তখন নিজের ভাগ্য এবং বিশ্ব সংসারের প্রতি তাহার মন প্রসন্ন হইল না। এমন সময় পরীক্ষার কাছাকাছি কলিকাতার বাসা হইতে খবর আসিল বংশী জ্বরে পড়িয়াছে এবং ডাক্তার আরোগ্য অসাধ্য বলিয়া আশঙ্কা করিতেছে। বনোয়ারি কলিকাতায় গিয়া দিনরাত জাগিয়া বংশীর সেবা করিল, কিন্তু তাহাকে বাঁচাইতে পারিল না। মৃত্যু বনোয়ারির স্মৃতি হইতে সমস্ত কাঁটা উৎপাটিত করিয়া লইল। বংশী যে তাহার ছোট ভাই এবং শিশু বয়সে দাদার কোলে যে তাহার স্নেহের আশ্রয় ছিল, এই কথাই তাহার মনে অশ্রুধৌত হইয়া উজ্জ্বল হইয়া উঠিল। এবার ফিরিয়া আসিয়া তাহার সমস্ত প্রাণের যত্ন দিয়া শিশুটিকে মানুষ করিতে সে কৃত সংকল্প হইল। কিন্তু এই শিশু সম্বন্ধে কিরণ তাহার প্রতি বিশ্বাস হারাইয়াছে। ইহার প্রতি তাহার স্বামীর বিরাগ সে প্রথম হইতেই লক্ষ্য করিয়াছে। স্বামীর সম্বন্ধে কিরণের মনে কেমন একটা ধারণা হইয়া গেছে যে অপর সাধারণের পক্ষে যাহা স্বাভাবিক, তাহার স্বামীর পক্ষে ঠিক তাহার উল্টা। তাহাদের বংশের এই তো একমাত্র কুলপ্রদীপ, ইহার মূল্য যে কি তাহা আর সকলেই বোঝে। নিশ্চয়ই সেই জন্যই তাহার স্বামী তাহা বোঝে না। কিরণের মনে সর্বদাই ভয়, পাছে বনোয়ারির বিদ্বেষ দৃষ্টি ছেলেটির অমঙ্গল ঘটায়। তাহার দেবর বাঁচিয়া নাই, কিরণের সন্তান সম্ভাবনা আছে বলিয়া কেহই আশা করে না। অতএব এই শিশুটিকে কোনো মতে সকল প্রকার অকল্যাণ হইতে বাঁচাইয়া রাখিতে পারিলে তবে রক্ষা। এরূপে বংশের ছেলেটিকে যত্ন করিবার পথ বনোয়ারির পক্ষে বেশ স্বাভাবিক হইল না। বাড়ির সকলের আদরে ক্রমে ছেলেটি বড় হইয়া উঠিতে লাগিল। তাহার নাম হইল হরিদাস। এত বেশি আদরের আওতায় সে যেন কেমন ক্ষীণ এবং ক্ষণভঙ্গুর আকার ধারণ করিল। তাগা তাপিজ মাদুলিতে তাহার সর্বাঙ্গ আচ্ছন্ন, রক্ষকের দল সর্বদাই তাহাকে ঘিরিয়া। ইহার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বনোয়ারির সঙ্গে তাহার দেখা হয়। জ্যাঠামশায়ের ঘোড়ায় চড়িবার চাবুক লইয়া আস্ফালন করিতে সে বড়ই ভালোবাসে। দেখা হইলেই বলে চাবুক। বনোয়ারি ঘর হইতে চাবুক বাহির করিয়া আনিয়া বাতাসের সাঁই সাঁই শব্দ করিতে থাকে। তাহার ভারী আনন্দ হয়। বনোয়ারি এক একদিন তাহাকে আপনার ঘোড়ার উপর বসাইয়া দেয়, তাহাতে বাড়ি শুদ্ধ লোকে একেবারে হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসে। বনোয়ারি কখনো কখনো আপনার বন্দুক লইয়া তাহার সঙ্গে খেলা করে। দেখিতে পাইলে কিরণ ছুটিয়া আসিয়া বালুকে সরাইয়া লইয়া যায়। কিন্তু এই সকল নিষিদ্ধ আমোদে হরিদাসের সকলের চেয়ে অনুরাগ। এই জন্য সকল প্রকার বিঘ্ন সত্ত্বে জ্যাঠামশাইয়ের সঙ্গে তাহার খুব ভাব হইল। বহুকাল অব্যাহতির পর এক সময় হঠাৎ এই পরিবারে মৃত্যুর আনাগোনা ঘটিল।
প্রথমে মনোহরের স্ত্রীর মৃত্যু হইল। তারপরে নীলকণ্ঠ যখন কর্তার জন্য বিবাহের পরামর্শ ও পাত্রীর সন্ধান করিতেছে, এমন সময় বিবাহের লগ্নের পূর্বেই মনোহরের মৃত্যু হইল। তখন হরিদাসীর বয়স 8। মৃত্যুর পূর্বে মনোহর বিশেষ করিয়া তাহার ক্ষুদ্র এই বংশধরকে কিরণ এবং নীলকণ্ঠের হাতে সমর্পণ করিয়া গেলেন। বনোয়ারিকে কোনো কথাই বলিলেন না। বাক্স হইতে উইল যখন বাহির হইল, তখন দেখা গেল মনোহর তাহার সমস্ত সম্পত্তি হরিদাসকে দিয়া গিয়াছেন। বনোয়ারি যাবজ্জীবন 200 টাকা করিয়া মাসোহারা পাইবেন। নীলকণ্ঠ উইলের এক্সিকিউটর, তাহার উপরে ভার রহিল সে যতদিন বাঁচে হালদার পরিবারের বিষয় এবং সংসারের ব্যবস্থা সেই করিবে। বনোয়ারি বুঝলেন এ পরিবারে কেহ তাহাকে ছেলে দিয়াও ভরসা পায় না, বিষয় দিয়াও না, কিন্তু কিছুই পারেন না, সমস্তই নষ্ট করিয়া দেন। এ সম্বন্ধে বাড়িতে কাহারও দুই মত নাই। অতএব তিনি বরাদ্দ মতো আহার করিয়া কোণের ঘরে নিদ্রা দিবেন, তাহার পক্ষে এইরূপ বিধান। তিনি কিরণকে বলিলেন, আমি নীলকণ্ঠের পেনশন খাইয়া বাঁচিব না, এ বাড়ি ছাড়িয়া চলো আমার সঙ্গে কলিকাতায়। ওমা, সে কি কথা? এ তো তোমারই পাপের বিষয়, আর হরিদাস তো তোমারই আপন ছেলের তুল্য। ওকে বিষয় লিখিয়া দেওয়া হইয়াছে বলিয়া তুমি রাগ করো কেন? হায় হায়, তাহার স্বামীর হৃদয় কি কঠিন! এই কচি ছেলের উপরেও ঈর্ষা করিতে তাহার মন ওঠে। তাহার শ্বশুর যে উইলটি লিখিয়াছে, কিরণ মনে মনে তাহার সম্পূর্ণ সমর্থন করে। তাহার নিশ্চয় বিশ্বাস, বনোয়ারির হাতে যদি বিষয় পড়িত, তবে রাজ্যের যত ছোট লোক, যত যদু মধু, যত কৈবর্ত এবং মুসলমান জোলার দল তাহাকে ঠকাইয়া কিছু আর বাকি রাখিত না, এবং হালদার বংশের এই ভাবী আশা একদিন অকুলে ভাসিত। শ্বশুরের কুলে বাতি জ্বালিবার দীপ্তি তো ঘরে আসিয়াছে, এখন তাহার তৈল সঞ্চয় যাহাতে নষ্ট না হয়, নীলকণ্ঠই তো তাহার উপযুক্ত প্রহরী। বনোয়ারি দেখিল নীলকণ্ঠ অন্তঃপুরে আসিয়া ঘরে ঘরে সমস্ত জিনিসপত্রের লিস্ট করিতেছে, এবং যেখানে যত সিন্ধুক বাক্স আছে তাহাতে তালা চাবি লাগাইতেছে। অবশেষে কিরণের শোবার ঘরে আসিয়া সে বনোয়ারির নিত্য ব্যবহার্য সমস্ত দ্রব্য ফর্দভুক্ত করিতে লাগিল। নীলকণ্ঠের অন্তঃপুরে গতিবিধি আছে, সুতরাং কিরণ তাহাকে লজ্জা করে না। কিরণ শ্বশুরের শোকে ক্ষণে ক্ষণে অশ্রু মুছিবার অবকাশে বাষ্পরুদ্ধ কণ্ঠে বিশেষ করিয়া সমস্ত জিনিস বুঝাইয়া দিতে লাগিল। বনোয়ারি সিংহ গর্জনে গর্জিয়া উঠিয়া নীলকণ্ঠকে বলিল, তুমি এখনই আমার ঘর হইতে বাহির হইয়া যাও। নীলকণ্ঠ নম্র হইয়া কহিল, বড়বাবু, আমার তো কোনো দোষ নাই। কর্তার উইল অনুসারে আমাকে তো সমস্ত বুঝিয়া লইতে হইবে, আসবাবপত্র সমস্তই তো হরিদাসের। কিরণ মনে মনে কহিল, দেখো একবার ব্যাপারখানা দেখো, হরিদাস কি আমাদের পর? নিজের ছেলের সামগ্রী ভোগ করিতে আবার লজ্জা কিসের? আর জিনিসপত্র মানুষের সঙ্গে যাইবে নাকি? আজ না হয় কাল ছেলেপুলেরাই তো ভোগ করিবে। এবাড়ির মেঝে বনোয়ারির পায়ের তলার কাঁটার মতো বিঁধিতে লাগিল। এবাড়ির দেয়াল তাহার দুই চক্ষুকে যেন দগ্ধ করিল। তাহার বেদনা যে কিসের তাহা বলিবার লোকও এই বৃহৎ পরিবারে কেহ নাই। এই মুহূর্তেই বাড়িঘর সমস্ত ফেলিয়া বাহির হইয়া যাইবার জন্য বনোয়ারির মন ব্যাকুল হইয়া উঠিল, কিন্তু তাহার আগের জ্বালা যে থামিতে চায় না। সে চলিয়া যাইবে আর নীলকণ্ঠ আরামে একাধিপত্য করিবে, এ কল্পনা সে সহ্য করিতে পারিল না। এখনই কোনো একটা গুরুতর অনিষ্ট করিতে না পারিলে তাহার মন শান্ত হইতে পারিতেছে না। সে বলিল, নীলকণ্ঠ কেমন বিষয় রক্ষা করিতে পারে আমি তাহা দেখিব। বাহিরে তাহার পিতার ঘরে গিয়া দেখিল সে ঘরে কেহই নাই। সকলেই অন্তঃপুরের তৈজসপত্র ও গহনা প্রভৃতির খবরদারি করিতে গিয়াছে। অত্যন্ত সাবধান লোকেরও সাবধানতায় ত্রুটি থাকিয়া যায়। নীলকণ্ঠের হুঁশ ছিল না যে কর্তার বাক্স খুলিয়া উইল বাহির করিবার পরে বাক্সে চাবি লাগানো হয় নাই। সেই বাক্সে তাড়াবাঁধা মূল্যবান সমস্ত দলিল ছিল। সেই দলিলগুলির উপরেই এই হালদার বংশের সম্পত্তির ভিত্তি প্রতিষ্ঠিত। বনোয়ারি এই দলিলগুলির বিবরণ কিছুই জানে না, কিন্তু এগুলি যে অত্যন্ত কাজের এবং ইহাদের অভাবে মামলা মোকদ্দমায় পদে পদে ঠকিতে হইবে তাহা সে বোঝে। কাগজগুলি লইয়া সে নিজের একটা রুমালে জড়াইয়া তাহাদের বাহিরের বাগানে চাঁপাতলার বাঁধানো চাতালে বসিয়া অনেকক্ষণ ধরিয়া ভাবিতে লাগিল। পরদিন শ্রাদ্ধ সম্বন্ধে আলোচনা করিবার জন্য নীলকণ্ঠ বনোয়ারির কাছে উপস্থিত হইল। নীলকণ্ঠের দেহের ভঙ্গি অত্যন্ত বিনম্র, কিন্তু তাহার মুখের মধ্যে এমন একটা কিছু ছিল অথবা ছিল না, যাহা দেখিয়া অথবা কল্পনা করিয়া বনোয়ারির পিত্ত জ্বলিয়া গেল। তাহার মনে হইল নম্রতার দ্বারা নীলকণ্ঠ তাহাকে ব্যঙ্গ করিতেছে। নীলকণ্ঠ বলিল, কর্তার শ্রাদ্ধ সম্বন্ধে। বনোয়ারি তাহাকে কথা শেষ করিতে না দিয়াই বলিয়া উঠিল, আমি তাহার কি জানি?
নীলকণ্ঠ কহিল, সে কি কথা, আপনি তো শ্রাদ্ধাধিকারী। মস্ত অধিকার, শ্রাদ্ধের অধিকার। সংসারে কেবল ওইটুকুতে আমার প্রয়োজন আছে, আমি আর কোনো কাজেরই না। বনোয়ারি গর্জিয়া উঠিল, যাও যাও, আমাকে বিরক্ত করিও না। নীলকণ্ঠ গেল, কিন্তু তাহার পিছন হইতে বনোয়ারির মনে হইল সে হাসিতে হাসিতে গেল। বনোয়ারির মনে হইল বাড়ির সমস্ত চাকর বাকর এই অশ্রদ্ধিত, এই পরিত্যক্তকে লইয়া আপনাদের মধ্যে হাসি তামাশা করিতেছে। যে মানুষ বাড়ির অথচ বাড়ির নহে, তাহার মতো ভাগ্য কর্তৃক পরিহসিত আর কে আছে? পথের ভিক্ষুকও নহে। বনোয়ারি সেই দলিলের তাড়া লইয়া বাহির হইল। হালদার পরিবারের প্রতিবেশী ও প্রতিযোগী জমিদার ছিল প্রতাপপুরের বারুজ্য জমিদারেরা। বনোয়ারি স্থির করিল এই দলিল দস্তাবেজ তাহাদের হাতে দিব, বিষয় সম্পত্তির সমস্ত ছাড়খাড় হইয়া যাক। বাহির হইবার সময় হরিদাস উপরের তলা হইতে তাহার সুমধুর বালক কণ্ঠে চিৎকার করিয়া উঠিয়া কহিল, জ্যাঠামশাই, তুমি বাহিরে যাইতেছ? আমিও তোমার সঙ্গে বাহিরে যাইব। বনোয়ারির মনে হইল বালকের অশুভ গ্রহ এই কথা তাহাকে দিয়া বলাইয়া লইল। আমি তো পথে বাহির হইয়াছি, উহাকেও আমার সঙ্গে বাহির করিব? যাবে যাবে, সব ছাড়খাড় হইবে। বাহিরের বাগান পর্যন্ত যাইতেই বনোয়ারি একটা বিষম গোলমাল শুনিতে পাইল। অদূরে হাটের সংলগ্ন একটি বিধবার কুটিরে আগুন লাগিয়াছে। বনোয়ারির চিরাভ্যাস ক্রমে এ দৃশ্য দেখিয়া সে আর স্থির থাকিতে পারিল না। তাহার দলিলের তাড়া সে চাপাতলায় রাখিয়া আগুনের কাছে ছুটিল। যখন ফিরিয়া আসিল, দেখিল তাহার সেই কাগজের তাড়া নাই। মুহূর্তের মধ্যে হৃদয়ে শেল বিধাইয়া এই কথাটা মনে হইল। নীলকণ্ঠের কাছে আবার আমার হার হইল। বিধবার ঘর জ্বলিয়া ছাই হইয়া গেলে তাহাতে ক্ষতি কি ছিল? তাহার মনে হইল চতুর নীলকণ্ঠই ওটা পুনর্বার সংগ্রহ করিয়াছে। একেবারে ঝড়ের মতো সে কাছারি ঘরে আসিয়া উপস্থিত। নীলকণ্ঠ তাড়াতাড়ি বাক্স বন্ধ করিয়া সসম্ভ্রমে দাঁড়াইয়া উঠিয়া বনোয়ারিকে প্রণাম করিল। বনোয়ারির মনে হইল ওই বাক্সের মধ্যেই সে কাগজ লুকাইল। কোনো কিছু না বলিয়া একেবারে সেই বাক্সটা খুলিয়া তাহার মধ্যে কাগজ ঘাঁটিতে লাগিল। তাহার মধ্যে হিসেবের খাতা আর তাহারই জোগাড়ের সমস্ত নথি। বাক্স উপর করিয়া ঝাড়িয়া কিছুই মিলিল না। রুদ্ধ প্রায় কণ্ঠে বনোয়ারি কহিল, তুমি চাপাতলায় গিয়াছিলে? নীলকণ্ঠ বলিল, আগে হ্যাঁ, গিয়াছিলাম বইকি। দেখিলাম আপনি ব্যস্ত হইয়া ছুটিতেছেন, কি হইল তাহাই জানিবার জন্য বাহির হইয়াছিলাম। বনোয়ারি বললেন, আমার রুমালে বাঁধা কাগজগুলো তুমি লইয়াছ? নীলকণ্ঠ নিতান্ত ভালো মানুষের মতো কহিল, আগে না। বনোয়ারি বললেন, মিথ্যা কথা বলিতেছ, তোমার ভালো হইবে না, এখনই ফিরাইয়া দাও। বনোয়ারি মিথ্যা তর্জন গর্জন করিল। কি জিনিস তাহার হারাইয়াছে তাহাও সে বলিতে পারিল না, এবং সেই চোরাই মাল সম্বন্ধে তাহার কোনো জোর নাই জানিয়া সে মনে মনে অসাবধান মুড়ো আপনাকেই যেন ছিন্ন ছিন্ন করিতে লাগিল। কাছারিতে এরূপ পাগলামি করিয়া সে চাপাতলায় আবার খোঁজাখুঁজি করিতে লাগিল। মনে মনে মাতৃদিব্য করিয়া সে প্রতিজ্ঞা করিল, যে করিয়া হোক এই কাগজগুলা পুনরায় উদ্ধার করিব, তবেই আমি ছাড়িব। কেমন করিয়া উদ্ধার করিবে তাহা চিন্তা করিবার সামর্থ্য তাহার ছিল না। কেবল ক্রুদ্ধ বালকের মতো বারবার মাটিতে পদাঘাত করিতে করিতে বলিল, উদ্ধার করিবই করিবই করিবই। শ্রান্ত দেখে সে গাছতলায় বসিল। কেহ নাই, তাহার কেহ নাই, এবং তাহার কিছুই নাই। এখন হইতে নিঃসম্বলে আপন ভাগ্যের সঙ্গে এবং সংসারের সঙ্গে তাহাকে লড়াই করিতে হইবে। তাহার পক্ষে মার সম্ভ্রম নাই, ভদ্রতা নাই, প্রেম নাই, স্নেহ নাই, কিছুই নাই। আচ্ছা কেবল মরিবার এবং মারিবার অধ্যাবসায়। এরূপ মনে মনে ছটফট করিতে করিতে নিরতিশয় ক্লান্তিতে চাতালের উপর পড়িয়া কখন সে ঘুমাইয়া পড়িয়াছে। যখন জাগিয়া উঠিল, তখন হঠাৎ বুঝিতে পারিল না কোথায় সে আছে। ভালো করিয়া সজাগ হইয়া উঠিয়া বসিয়া দেখে তাহার শিয়রের কাছে হরিদাস বসিয়া। বনোয়ারিকে জাগিতে দেখিয়া হরিদাস বলিয়া উঠিল, জ্যাঠামশাই, তোমার কি হারাইয়াছে বলো দেখি। বনোয়ারি স্তব্ধ হইয়া গেল। হরিদাসের প্রশ্নের উত্তর করিতে পারিল না। হরিদাস কহিল, আমি যদি দিতে পারি আমাকে কি দিবে? বনোয়ারির মনে হইল হয়তো আর কিছু। সে বলিল, আমার যাহা আছে সব তোকে দিব। এ কথা সে পরিহাস করিয়াই বলিল, সে জানে তাহার কিছুই নাই। তখন হরিদাস আপন কাপড়ের ভিতর হইতে বনোয়ারির রুমালে মোড়া সে কাগজের তাড়া বাহির করিল। এই রঙিন রুমালটাতে বাঘের ছবি আঁকা ছিল। সেই ছবি তাহার জ্যাঠা তাহাকে অনেকবার দেখাইয়াছে। এই রুমালটার প্রতি হরিদাসের বিশেষ লোভ। সেই জন্যই অগ্নিদাহের গোলমালে ভৃত্যেরা যখন বাহিরে ছুটিয়াছিল, সেই অবকাশে বাগানে আসিয়া হরিদাস চাঁপাতলায় দূর হইতে ওই রুমালটা দেখিয়াই চিনিতে পারিয়াছিল। হরিদাসকে বনোয়ারি বুকের কাছে টানিয়া লইয়া চুপ করিয়া বসিয়া রইল। কিছুক্ষণ পরে তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। তাহার মনে পড়িল
অনেকদিন পূর্বে সে তাহার এক নূতন কেনা কুকুরকে সায়স্তা করিবার জন্য তাহাকে বারংবার চাবুক মারিতে বাধ্য হইয়াছিল। একবার তাহার চাবুক হারাইয়া গিয়াছিল, কোথাও সে খুঁজিয়া পাইতেছিল না। যখন চাবুকের আশা পরিত্যাগ করিয়া সে বসিয়া আছে, এমন সময় দেখিল সেই কুকুরটা কোথা হইতে চাবুকটা মুখে করিয়া মনিবের সম্মুখে আনিয়া পরমানন্দে লেজ নাড়িতেছে। আর কোনোদিন কুকুরকে সে চাবুক মারিতে পারে নাই। বনোয়ারি তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল, হরিদাস, তুই কি চাস আমাকে বল। হরিদাস কহিল, আমি তোমার ওই রুমালটা চাই জ্যাঠামশাই। বনোয়ারি কহিল, আয় হরিদাস, তোকে কাঁধে চড়াই। হরিদাসকে কাঁধে তুলিয়া লইয়া বনোয়ারি তৎক্ষণাৎ অন্তঃপুরে চলিয়া গেল। শয়ন ঘরে গিয়া দেখিল কিরণ সারাদিন রৌদ্রে দেওয়া কম্বলখানি বারান্দা হইতে তুলিয়া আনিয়া ঘরের মেঝের উপর পাতিতেছে। বনোয়ারির কাঁধের উপর হরিদাসকে দেখিয়া সে উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল, নামাইয়া দাও, নামাইয়া দাও, উহাকে তুমি ফেলিয়া দিবে। বনোয়ারি কিরণের মুখের দিকে স্থির দৃষ্টি রাখিয়া কহিল, আমাকে আর ভয় করিও না, আমি ফেলিয়া দিব না। এ বলিয়া সে কাঁধ হইতে নামাইয়া হরিদাসকে কিরণের কোলের কাছে অগ্রসর করিয়া দিল। তাহার পরে সেই কাগজগুলি লইয়া কিরণের হাতে দিয়া কহিল, এগুলি হরিদাসের বিষয় সম্পত্তির দলিল, যত্ন করিয়া রাখিও। কিরণ আশ্চর্য হইয়া কহিল, তুমি কোথা হইতে পাইলে? বনোয়ারি কহিল, আমি চুরি করিয়াছিলাম। তাহার পর হরিদাসকে বুকে টানিয়া কহিল, এই নে বাবা, তোর জ্যাঠামশায়ের যে মূল্যবান সম্পত্তিটির প্রতি তোর লোভ পড়িয়াছে, এই নে। বলিয়া রুমালটি তাহার হাতে দিল। তাহার পর আর একবার ভালো করিয়া কিরণের দিকে তাকাইয়া দেখিল সেই তন্নি এখন তো তন্নি নাই, কখন মোটা হইয়াছে সে তাহা লক্ষ্য করে নাই। এতদিন হালদার গোষ্ঠীর বড় বউয়ের উপযুক্ত চেহারা তাহার ভরিয়া উঠিয়াছে। আর কেন, এখন অমূল শতকের কবিতাগুলো বনোয়ারির অন্য সমস্ত সম্পত্তির সঙ্গে বিসর্জন দেওয়াই ভালো। সেই রাত্রেই বনোয়ারির আর দেখা নাই। কেবল সে এক ছত্র চিঠি লিখিয়া গেছে যে সে চাকরি খুঁজিতে বাহির হইল। বাপের শ্রাদ্ধ পর্যন্ত সে আর অপেক্ষা করিল না।